ভাতের হোটেলের হারুন ভাগিছে দেশ থেকে ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল। আকিকা দিয়ে নাম পাল্টে দিছিল জনগণ, নাম দিছিল হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল, তাই মাঝে মাঝে ইমোতে ফ্রিল্যান্সিং করেছিল। দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে। শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে। জামাত ইসলাম একটি ধর্মান্ধ, একটি উগ্রপন্থী দল। তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। আর পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয়, আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে। আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সাহেব শাহিদ রয়েছেন। উনি রাজাকারদের দ্বারা নিহত হয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নিহত হন নাই। শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন। আজকে তারা যেভাবে আস্ফলন করে বেড়াচ্ছে, আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে। সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে, তাই না? হাসিনা মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে, আর জামাত ধর্ম ব্যবসা করে। হারুন ভাই হাঙ্গারের সাথে পলিটিক্স করিচ্ছিল রাজশাহীর। আমার চাইতে বড় নেতা ছিল, 3 বছরের বড়। ভাই কইয়াই ডাকতাম, যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না, কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আমি শহরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন। এক রাগিব হাসান মুন্না আর ছাত্রমৈত্রীর, আর ছাত্রদলের রিজভি ভাই। যাই হোক, হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে। কিন্তু হারুন ভাই, আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন, প্রমিজ আপনারা আমি হাউন আঙ্কেল বানাই দেবো। কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্সু করিচ্ছেন এটা দেখে দেবো। আপনি কোন আক্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাইয়া এটারে চলমান রাখার প্রস্তাব রাখলেন? আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে, আপনারাই শোনাই, বোধহয় শুনেন নাই, শুনেন। 4 দলীয় জোটের নেতা তাদের মিথ্যে মামলা দিয়ে মতিউর রহমান নিজামী, মুজাহিদি, সাইদি, দেলোয়ার হোসেন সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। এইবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি। জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদা জিয়া বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন, জামাতে ইসলামের শীর্ষ 3 নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ এবং দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন, বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের আইন, বিধি ব্যবস্থা, তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না। আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে, তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে। এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 4 দলীয় জোটের সমাবেশে খালেদা জিয়া যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন। যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা জিয়া বলছিলেন, প্রধানমন্ত্রী একসময় জামাতে ইসলামীকে পাশে বসায় রাজনীতি করছেন, তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ? জামাত তখন এত প্রিয় ছিল, আর এখন কেন এত খারাপ হইল? এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন। এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না। বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে, জামাতের সাথে রাজনীতি করছেন, ঐক্য করছেন, নির্বাচন করছেন, সরকার গঠন করছেন, এখন জামাতে তো খারাপ হয়ে গেল। তো হারুন ভাই, আপনি খালেদার যে চাইতে বড় বিএনপি হয়েছেন। হ্যাঁ, 2018 সালের 900 ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া, কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারচুপি করার ক্ষমতাই নাই, আওয়ামী লীগ চাইলেও পারত না কারচুপি করতে, তাই ওই সিটটা বাদ। ওই সিট বিএনপি পাবেই। বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্যফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল, তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল, তাদেরকে জিততে দিছিল। যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর, উকিল সাত্তার জিতেছিল না, হারুনও জিতেছিল। আমরা জানতে চাই কেন হারুনের সিট হাসিনা ছেড়ে দিছিল। তো হারুন ভাই যে বলিছে যে জামাত ধর্ম ব্যবসা করে, এটা নিয়ে আলাপ করি। আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি, কাকে বলে। ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস, আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয়। এটা শুরু হয় মধ্যযুগে। খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান 2 ভাবে এই ধর্ম ব্যবসা করত। যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল, ওই ক্রুশের অংশকে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ। এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত চার্চ।
আর 2 নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা। এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো। এইটা পরিচিত ছিল ইনডালজেন্স নামে। এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাফ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থ গ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি। জামাত কি হারুনের কাছে কোনো ধর্মীয় পণ্য বেচেছে? হাসিনার গুণগান করতে করতেও কাইট হয়ে যাইতো হারুন। দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইট। আবার একবার চাপাই নবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যায় নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল, সেটা তো একেবারে কাইট হয়ে পড়েছিল। দেখেন, যাই হোক, আজকে হারুনরা আর কিছু কইলাম না, আর এক মাল দেখি। খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সাবেক ছাত্রলীগের সভাপতি, ওই যে কেন বিএনপি করে বুঝি না, ওই বিএনপির বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের। ওই খালেদা জিয়ার নাকি উপদেষ্টা। তো খালেদা জিয়া কি উপদেশ দেয়? এইটা সাহেব, ওই যে ওইটা দেখান না, শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বাণী দিছে সেটা দেখান। এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দাড়ি ক্ষমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি, আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। আর যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা আইসা আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শুনলেন তো, এটা বিএনপির নেতা নাকি আওয়ামী লীগের নেতা? আরো শুনেন কি কয়। ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে, 90% বিএনপির কর্মী। জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব প্রকাশ্যে এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, কিন্তু সমস্ত জনগণের 95% ছিল জাতীয়তাবাদী শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী। আমি শুধু বলবো, উদাহরণ দেওয়ার জন্য, শুধু যাত্রাবাড়িতে থেকে দাউদকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল, শেষ দিন যে 137 জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রাবাড়ি, এরা কারা? এদের একজন কি ছাত্র ছিল? এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, কর্মী ছিল? না, এদের প্রায় 99% লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী, খালেদা জিয়া এবং তারেক রহমানের কর্মী। কারণ হাইসানি আসিচ্ছি, এই প্রসঙ্গে আসিচ্ছি। আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে? বিএনপি নাকি আন্দোলনে ছিল না। এই যে দেখেন, তার কথাই শুনেন। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। 90% বিএনপি কর্মী হয়ে গেল। আর দেখেন, ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা। সমন্বয়ক নামে 22-23 বছরের ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে, আর ওনার পুচ্ছে আগুন ধরে গেছে। শুনেন, এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়কের দল। আমি কিশোরগঞ্জে গেছিলাম, যদি 4-5টা ছেলে হাতে ডায়েরি নিয়ে হাঁটে। আমি কেন আসছিলাম? ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি। কোন ক্লাসে পড়ো? কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, গুরুদয়াল কলেজে। এইভাবে 3টা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের। কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়েই ডিসি সাহেবের সাথে মিটিং করে প্রজেক্ট করা যায়। এইবার দেখেন নিজেই কি কইতেছে, যে ও নিজে, ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল, ওই বয়সে 32 জনের মারছে, যারে কইছে তারই মারছে, তার সাঙ্গপাঙ্গরা। যে শুনেন, আমরা ছোটখাটো মানুষ, কিন্তু আমি যে 23 বছরে যে পাওয়ার পাইছিলাম, এখন ইউনূস সাহেবের সেই পাওয়ার নাই। আমি আবারও বলছি, 23 বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, আমি ইচ্ছা করলেই বলতে পারতাম, ও এরে ফেলায় দে। 16 ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, ফেলায় দে। 15 জনকে গুলি করে আমার যে সৈনিকরা ছিল, মুক্তিযোদ্ধারা ছিল, ফেলায় দিয়েছে গাঙ্গের পারে। দেখেছেন মুরব্বী, আপনার কি আদৌ ডিসিদের সাথে মিটিং করে ছাত্রদের নিয়ে ইনকা বিষোদ্গার করা উচিত?
ওরা বিরোচিত কাজ করেছে, দলে দলে কাতারে কাতারে জীবন দিয়া সারা দেশের মানুষের জায়গায় তুলছে, ঐক্যবদ্ধ করছে। আর আপনার এখন পৌরুষ জেগে উঠছে না, আপনি কইতেছেন কোনো কন্ট্রিবিউশন নাই। আপনি হুশে আছেন মুরব্বী, আপনি মুরব্বী মানুষ, বেশি কিছু কমু না। আপনারা করেছেন কি, ঈদের পরে আন্দোলন কইরা কইরা তো বছরের পর বছর পার করেছেন, এখন গলাত প্রচুর জোর এসেছে না। আপনাদের তো মির্জা আব্বাস কইছে 28 অক্টোবর প্রাণ ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারেন নাই, এখন পাঙ্খা গজাইছে, হিংসা হয় ছাত্রদের, আপনারা হাত মারিছেন, বুঝেছেন? 16 বছর ধরে হাত মারিছেন, ছাত্ররা পাইরা ফেলা গোয়া মেরে দিচ্ছে 3 সপ্তাহে হাসিনার। ফাল পাড়া বন্ধ করবেন, আবার ফাল পারবেন তো পাবলিকে কলে পাইরা ফেলবে, খুব খেয়াল। এইগুলা হইতেছে বাকশালী ডিম, বুঝছেন? বিএনপির বাসাত রাখিছে, বিএনপি তা দিচ্ছে এগুলাতে, এটা ফুটে বাকশালী চাও বাড়াবে। এবার বলেন, এই যে ভারত ঘেঁষার বাম এলিমেন্টগুলা কই থেকে বাইর হইতেছে বিএনপির মধ্যে থেকে, আর প্রমিনেন্স পাইতেছে, এত মিডিয়া কভারেজ পাইতেছে, এইখানেই আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন। বিএনপির আগাম নির্বাচন এটা ইন্ডিয়ান গেম। এবার কইবেন যে কইলেই হইল, আমি কোনো অনুমান করে কথা বলি না। আপনি দেখেন বিনা সিক্রি কি কইতেছে, সে বাংলাদেশে 111-এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার ছিল, সে আগে নির্বাচন পরে সংস্কার, এই আইডিয়ার প্রবক্তা, শুনেন তার মুখে শুনেন। The political parties of Bangladesh are saying this to Mohammed Yunus. Elections first. The reforms are to be done only by an elected government. This is business. এইবার যে এটা ইন্ডিয়ান যে প্ল্যান, এবার বুঝিছেন? বিএনপিকে তো জবাব দিতে হবে, কেন বিনা সিক্রি তাদের দাবির পক্ষে কথা বলে। বিএনপি যে নির্বাচন করিচ্ছে, এটা কি ঠিক কাজ হচ্ছে? তার আগে প্রফেসর ইউনূসের সরকারের এনে সমালোচনা করে নিয়ে এটা বলার দরকার আছে, কারণ বিএনপির এই নির্বাচন করে সিক্কর পাড়ার পিছে প্রফেসর ইউনূসের সরকারের দায় আছে। তো কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতে পারতেছে সেটা আলাপ করা দরকার না? আসেন করি। প্রফেসর ইউনূসের সরকার তো এমনিতে স্লো, এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়াপার পরে উপদেষ্টারা, পাবলিক বিরক্ত হইতেছে। দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তাও পাবলিক বিরক্ত হইতেছে। এই যে হাসিনা আমলে 400 টাকা কেজি কাঁচামরিচ খাওয়াইছিল না, এখন কাঁচামরিচ এখন কত, 40 টাকা কেজি, তাও মানুষ বিরক্ত কেন? আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধে, নিত্য ব্যবহার্য ওষুধে, এমনভাবে নিত্য ব্যবহার্য ওষুধে কমাইতে হবে, আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ, এগুলোতে সরকারের ভ্যাট বাড়াই দিতে হবে, রাজস্ব যেন না কমে সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল, আমার প্রস্তাব গ্রহণ করছিল, তাদের ধন্যবাদ জানাই। তালিকা ফাইনাল হয়ে যাওয়ার মাত্র 2 দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয়। এতে নাকি সমস্যা হবে না, অর্থমন্ত্রী কইছে। আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি। জিজ্ঞাসছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব, আপনি আমাদের মতামত নিয়েছিলেন, রাষ্ট্রে কি আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হইলো ভ্যাট বাড়াইলাম? আপনারা গালাইছিলাম, এরে ওরে কমপ্লেন করেছিলেন, নূরজাহান আপা বলে যে তুমি গালাইবা না এখন থেকে বয়স্ক মানুষকে। আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে, আর আপনাদের পাঙ্খা গজাইছে। নূরজাহান আপা দেখেন, এবার দেখেন, আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না, দেখেন আপনার মন্ত্রণালয়কে খাইলো বাম্বু। পাবলিক এখন আপনারা গালাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন। আচ্ছা সালাউদ্দিন সাহেব, ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইল না যে আমি একটু স্টেক হোল্ডারদের সাথে আলাপ করে নিই? আমার সাথে আলাপ না করেন, আপনারা তো মানুষ বিলা মনে করেন না। হ্যাঁ বলেন, কার সাথে আলাপ করেছিলেন? আপনি যতই জ্ঞানী হন না কেন, আপনি যত জ্ঞানী হন, যত পাস দেন, যত পিএইচডি করেন, আপনি তো হেলথের পাল্টা বুঝেন, কিছুই বুঝেন না। আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন? বুঝান তো সাউদ্দিন সাহেব, আপনি কথা কইবেন, স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন, আমার সাথে কোন বা যার সাথে কোন কথা বলে কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে। আমার সাথে কথা কইতে চাইলে মোস্ট ওয়েলকাম, আগে কনভিন্স করবেন, তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন। আমি বলে আগুন জ্বালাই দেবো, জান কালা কালা করে দেবো আপনার। আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তায় আমি লাখো জনতা নামাইতে পারবো। ওষুধের উপরে ভ্যাট বন্ধ, ফুল স্টপ, 1 পয়সা ভ্যাট বাড়াবেন না। এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন। আচ্ছা বিএনপি ভাইরা, আপনারা যে নির্বাচন করছেন, ইকোনমির অবস্থা জানেন? ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন? খবরই তো নাই। অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসবি, আমি ভয় পাইতে চাই নাই, তাই এটা নিয়ে কিছু বলি নাই। আপনারা বলাইতেছে, আপনারা না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন। এর মধ্যে রাষ্ট্র ক্ষমতা যাবেন, পারবেন না তো চালাইতে, দেশই চালাইতে পারবেন না, টাকা নাই তো। আর আপনারা কি তৈরি রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্যে? আপনার ছায়ামন্ত্রী সভা কই? রাষ্ট্রপ্রধান কে হবে? এইসব কি দেশবাসীর জানা উচিত না? এই যে 5 মাসে বেশি গেল, এই সময় অন্তঃসার শূন্য বক্তিমা ছাড়া আর কি দিচ্ছেন? সরকারের নাকি সাহায্য করবেন, কি ভালো সাহায্য করেছেন? এই যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন ক্যাম্পেইন কিছু করেছেন, এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা। আপনাদের তো খাইয়া ফেলবে ইন্ডিয়া। এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়া ঝামেলা দিবে না। যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবায়ন করতে যাবেন, তখন দেখবেন ওইসব প্রতিশ্রুতির চাঙ্গে তুইলা কোমর বেঁধে নামবে আপনার বিরুদ্ধে। এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন, পাবলিকে ছাড়বে, আপনাদেরকে ছাড়বে না।
আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে। এই যে 31 দফা দিচ্ছেন পুরাই তো বুলশিট। একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, মনে কিছু কইলেন না, আপনাদের কইলে তো আবার মনে কিছু করেন। বিএনপির 31 দফার 25 আর 26 দফা আছে স্বাস্থ্য নিয়ে কথা। দেখি আমি পড়ে দেখি, স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য এবং বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সার্বজনীন করা হবে, মানে সার্বজনীন স্বাস্থ্যসেবা করা হবে। স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হবে। আপনার কি জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি? এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কি না? আপনার কোনো ক্রিটিক্যাল সেন্স আছে? আসেন এটা বুঝে দেখি। এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না। এর কারণগুলো হইল, একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা। এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন। থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল, ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সরবরাহ করা সম্ভব না। জিডিপির 5% বরাদ্দ করবেন। ইউকের কত পার্সেন্ট আছে জিডিপির আপনি জানেন? প্রায় 12% জিডিপির। তা আপনি কেমনি করবেন? বললেই হইলো। আপনি ওইদিকে বলতেছেন 5% আর বলতেছেন ইউকের মতো করবেন। বা আপনার কাপড় এতটুকু, আপনি সামনে ডাকবেন না পিছের ফুটা ডাকবেন সেটাই তো ঠিক করতে পারেননি। আপনি তো সামনে ডাকলে পিছের ফাঁকা হয়ে থাকবে। এনএইচএস এর পরিচালনার জন্য একটা দক্ষ প্রশাসনিক কাঠামো দরকার। এটা বাংলাদেশের আছে? ইনস্টিটিউশনাল কোনো স্ট্রেংথ আছে বাংলাদেশের? কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য যে ধরনের দক্ষতা দরকার সেটা তো বাংলাদেশের নাই। এবং আমাদের স্বাস্থ্যের যে প্রায়োরিটি এবং রোগের প্রকৃতি এবং প্রায়োরিটি একরকম না। এনএইচএস এখানে নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস, ক্যান্সার এগুলোকে প্রাধান্য দেয় সিস্টেমটা বানানো হয়েছে। আর আমাদের মতো দেশে এটা কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক রোগ এগুলো বেশি। ডেঙ্গু, ম্যালেরিয়া, অপুষ্টি, ডায়রিয়া, টাইফয়েড এগুলো বড় সমস্যা। আপনি যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য, ওইটা প্রাইমারি হেলথ কেয়ার। প্রাইমারি হেলথ কেয়ার এনএইচএস এর প্রায়োরিটি না। তো দুইটা একই সাথে করবেন, আবার বাজেট দেবেন 5%, কেমনে করবেন? পারবেনই না। আপনার 5 লাইনের একটা হেলথ স্ট্র্যাটেজি করতে গেলে পুরাই ভুল করেন, তো রাষ্ট্র চালাইবেন কেমনে? আমরা অনেকে বলে যে আমি কেন বিএনপির সমালোচনা করি, কেন জামাতের সমালোচনা করি না। আরে বাবা, এই কথা আওয়ামী লীগেররা বলতো হাসিনার আমলে, কেন বিএনপির সমালোচনা করি না, আওয়ামী লীগের সমালোচনা করি। আমি সেই সময় কইছি বিএনপি ক্ষমতায় আসুক, আমি ঠিকই সমালোচনা করব। জামাত তো ক্ষমতায় আসিচ্ছে না, তো আমার সমালোচনা করার দরকার কি? ও তো রাষ্ট্র ক্ষমতায় বসিচ্ছে না। কিছু মানুষ আছে যারা সবসময় সরকারি দল করে, আর আমি সবসময় বিরোধী দল করব। কারণ রাজনৈতিক দলগুলো কখনোই জনগণের স্বার্থ রক্ষা করে না, আপনারাও করবেন না। আমাকে তো আমার জনগণের পক্ষে থাকতে হবে। আপনার নেতারা ইন্ডিয়ান ন্যারেটিভ বলতে থাকবে, মুজিব বন্দনা করতে থাকবে, 72-এর সংবিধান করতে কান্দে বুক বাসাবে, আর আমাকে জিন্দাবাদ দিতে হবে আপনাদের নামে। এই আবদার কেন? আমি কি আপনাদের চাকরি করি নাকি আপনাদের দল করি? হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজমে মিত্র আছিলেন, আমার অনেক অ্যাক্টিভিজম আপনার পক্ষে গেছে, তাই বলে তো এটা মনে করা ঠিক না যে আমি আপনাদের দল করি। সরকার গঠন করতে না করতে দলের সমালোচনা সহ্য করতে পারতেছেন না, তো সরকার করলে কি করবেন? স্যাম্পল তো এখনই দেখাইতেছেন, তাই না? যাই হোক, আপনাদের জন্য আগামী দিনের একটা বার্তা দিই, সেটা মন দিয়ে শুনেন ভাইরা। বাংলাদেশের অসংখ্য সমস্যা, তার কোনো কুইক ফিক্স নাই। আপনার হাতে কোনো ম্যাজিক নাই, প্রফেসর ইউনূসের হাতেও কোনো ম্যাজিক নাই। আপনি ক্ষমতায় যাবেন আর অজনপ্রিয় হবেনই। জান লড়াই দিয়ে কাজ করলেও অজনপ্রিয় হবেন। প্রফেসর ইউনূসের সরকারি কি প্রমাণ না? কি বিশাল জনপ্রিয়তা নিয়ে একটা জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে ক্ষমতা নিল, আর বেড়াচেরা করে ফেললো কয়েক মাসের মধ্যেই। কেউ তো করাপশন করেনি, তারপরেও বেড়াচেরা করে ফেললো। কোনো করাপশনের অভিযোগ নাই। ইন্ডিয়া আপনাদেরকে দাঁড়াইতেই দেবে না রাষ্ট্র হিসাবে, এটাই ভারতের বাংলাদেশ নীতি। বাংলাদেশে ক্ষমতাবানরা তখনই জনপ্রিয় থাকতে পারবেন যখন আপনি ক্ষমতায় থেকেও সাধারণ নিম্নবিত্তের জীবন জড়াই ধরতে পারবেন, ওটা কাটাইতে পারবেন, সাধারণ মানুষের মধ্যে থাকবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, খুব সাধারণ খাবেন, সাধারণ কাপড় পরবেন, আমজনতার সাথে মিশে যেতে পারবেন, তখনই আপনি জনপ্রিয় হবেন। আপনি যেটা পারবেন না, আপনি তো প্যাপু বাসি বাজায় গাড়ি নিয়ে যাবেন, গাড়ি ছাড়া চলবে না, পিছে গার্ড থাকবে, মন্ত্রীর বাসা ছাড়া থাকতে পারবেন না। তাই আপনাদের ব্যাপক একটা ইউনিটির মধ্যে দিয়ে যাইতে হবে, আর ভরসা করতে হবে বাংলাদেশের জনগণের উপরে। ইউটিউবারদের উপরে চড়া হয়ে লাভ নাই। হ্যাঁ, ইউটিউবাররা আমজনতার আরও বেশি পছন্দের মানুষ হইয়া উঠতে থাকবে, এইটা ঠেকাইতে পারবেন না। হুদাই ট্রাই করেন না। আপনার দলের বাম, আওয়ামী লীগ আর 72-এর সংবিধান আর ইন্ডিয়া প্রেমীদের ঠেকান। আপনাদের সাথে সম্পর্ক তাইলে রচিত হবে। আমরা তো জনগণের পক্ষ ছাড়বো না। আমরা এমপি মন্ত্রীও হইতে যাইতেছি না, আপনার ক্ষমতার স্টেকও নিতে যাইতেছি না। জনগণের কথা আমরা বলতেই থাকবো, আমরা জনগণের কণ্ঠস্বর হইয়া থাকবো। তারপরে একদিন দেখবেন এই জনতা আবার জাগিছে, আর সেই নবজাগ্রত জনতার পিছে পিছে আছে এই 2 পয়সার ইউটিউবাররা। এই জিনিস যদি দেখতে না চান, তার বদলে আপনারা জায়গা ওঠেন,
জনতার শক্তিকে ধারণ করেন, জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেন, দেশ এবং জাতি উপকৃত হবে। ইনকিলাব জিন্দাবাদ।